ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল, আপিল বিভাগের রায়। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৮%, আইএমএফের পূর্বাভাস। ফোন কল আনার নামে সালমানের ৬৩৫ কোটি টাকা লোপাট, আইওএফের মাধ্যমে রাজস্ব ফাঁকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর আগে অভিযোগ গঠনের বৈধতা এবং মামলার কার্যধারা বাতিল চেয়ে আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত ১৯ মার্চ আপিল বিভাগ রায়ের জন্য ২৩ এপ্রিল দিন ঠিক করেছিলেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে মামলাটি দায়ের করেন। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। তবে চলতি অর্থ বছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি 10% হবে বলেও জানিয়েছে বহুজাতিক দাতা সংস্থাটি। মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল ২০২৫-এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সভা ২১ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এই যৌথ সভায় অংশ নিচ্ছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মার্কিন শুল্ক ও বাজেট সহায়তা বিষয়ে আলোচনা হয়েছে। আইএমএফের সঙ্গে কিছু বিষয় দ্বিমত থাকলেও এরই মধ্যে যে সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে বলেছে তারা। আমরা এই দুদিনে তাদের সাথে আলাপ করলাম। একটু আগে তো আইএমএফ এর ডিএমডির সাথে আমরা আলাপ করলাম। এর আগে গতকাল আলাপ হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের লোকদের সাথে। মোটামুটি আমরা দুই পক্ষে মোটামুটি কনভার্জেন্স যেটা বলে, আমরা কিছু কিছু এসে থাকতে পারে, কিন্তু মোটামুটি আমরা একমত হয়েছি যে বাংলাদেশ যে রিফর্মগুলো এখন আমরা করছি এগুলো আরো দ্রুত সামনে এগিয়ে নেওয়ার জন্য ওইটা তারা বলছে। প্রচেষ্টা আইএমএফ আমাদের পুরোপুরি সহায়তা করছে, ওয়ার্ল্ড ব্যাংক সহায়তা করছে, এডিবিও করছে। এবং অন দি ইস্যু দ্যাট উই ডিসকাস অফটেন সেটা হচ্ছে কত তাড়াতাড়ি, এবং আমাদের টাইম মানে দ্য ক্লক দ্যাট উই হ্যাভ সেট ফর আওয়ারসেলভস সেটা অনেক অ্যাম্বিশিয়াস এবং দে আর নট ইউজ টু ইট। কিন্তু আমরা চাচ্ছি এই ক্লকটাকেই আমরা এই সময়ের মধ্যেই আমরা বাস্তবায়ন করে। বিদেশ থেকে বৈধ পথে ফোন কল আনার কথা বলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরামে ৬৩৫ কোটি টাকা লোপাট করেছে সালমান এফ রহমানের বেক্সিমকো। বিগত সরকারের আমলে অনুমোদনপ্রাপ্ত আইওএফ এর মাধ্যমে দেওয়া হয়েছিল রাজস্ব ফাঁকি। বিটিআরসি বলছে আইওএফ বাতিল করা গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি টাকা। রিপোর্ট আদিত্য মামুনের। বিদেশ থেকে বৈধ পথে ফোন কল আদান প্রদানের শৃঙ্খলা ও রাজস্ব বৃদ্ধির জন্য ২০১৫ সালে গঠিত হয় আন্তর্জাতিক গেটওয়ে অপারেটর ফোরাম। ৭টি দেশীয় অপারেটর আন্তর্জাতিক কল টার্মিনেট করার সুযোগ পায়। এসবের মাধ্যমে প্রতিদিন ১১০ মিলিয়ন বা ১১ কোটি মিনিট আন্তর্জাতিক কল আনা হতো। বিটিআরসির অভিযোগ, কল বন্টনে অনিয়ম ও প্রকৃত দর গোপন করে রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে সরকারকে। ইনকামিং কল রেটের রেভিনিউ শেয়ারিংয়ের রেট ছিল হচ্ছে 0.4 সেন্ট, কিন্তু মার্কেটে ওনারা আনতেন হচ্ছে 1 সেন্ট, 0.95 সেন্ট, এরকম ইয়েতে আনতেন। তাহলে ওই এক্সট্রা টাকাটা, ওই টাকাটার জাস্টিফিকেশন এই জায়গাটা একটা গ্রে এরিয়া রয়ে গেছে। এটা অধিকতর তদন্তের জন্য আমরা দুদককে অনুরোধ করেছি।
আইওএফ সিন্ডিকেট মার্কেট ডেভেলপমেন্টের জন্য 10% অর্থ বরাদ্দ করলেও তা চলে যায় সালমান এফ রহমানের ব্যবসায়িক অ্যাকাউন্টে। আইওএফ এর অনুমোদন আর নবায়ন করা হবে না বলেও জানান তিনি। সেই চুক্তি অনুযায়ী তাদের একটা মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্স বলে 10%-এর একটা এক্সপেন্স থাকার কথা। আমরা যখন এর ভিতরে গেলাম যে এই টাকাটা হলো একটা কি, প্রায় 635 কোটি টাকা এখানে জমা হয়েছিল। 95% টাকা এখান থেকে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে চলে গেছে, যেটা টেলিকমের অ্যাকাউন্ট না। ইচ্ছাকৃতভাবে রেভিনিউ লিকেজ করতেই এমন সিন্ডিকেট গঠন করা হয়েছিল বলে দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। যে বিটিআরসির এখানে একটা উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা ছিল, রেভিনিউটা লিকেজ হতে দেওয়া হয়েছে। তারপর রেভিনিউ লিকেজ হচ্ছে এই যুক্তিটাকে সামনে এনে সেখানে একটা ফোরাম করা হয়েছে। এই ফোরামের মাধ্যমেই সব কল আসতে হবে, বাকিরা কল আনতে পারবে না, কলটা ডিস্ট্রিবিউট করবে। টাকা উদ্ধারে গঠিত টাস্ক ফোর্স শ্বেতপত্র প্রদান করলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এই খাত নিয়ে। তাদের পরামর্শ এবং প্রস্তাবনার আলোকে আমরা এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। বিটিআরসি বলছে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরামের অনুমোদন বাতিলের পর আন্তর্জাতিক কল কমেছে প্রতিদিন 90 মিলিয়ন মিনিট। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি ক্ষমতায় থাকাকালে ঘুষ দুর্নীতি করে যশোরের হরিণার বিলেই করেছেন 1,500 বিঘা জমি। ক্ষমতা দাপটে অনেকের কৃষি জমি কেড়ে নিয়েছেন, অপরিকল্পিতভাবে বানিয়েছেন পুকুর, পার্ক ও বাগানবাড়ি। তার এমন কাজে বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ, সেখানে তৈরি হয় স্থায়ী জলাবদ্ধতা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর সদর উপজেলার চাঁচড়ার বানিয়াবহু গ্রামের কৃষক হজরত আলী গেল মৌসুমে আমন ধান চাষ করেও ঘরে তুলতে পারেননি। জলাবদ্ধতায় তলিয়ে যায় তার স্বপ্নের ফসল। 5 টাকা দিয়েছি কিছু, দেওয়ার পর তরফ থেকে কী এলো, 2 বিঘে 5 টন ধান মারি গেল। মারি যাওয়ার পরে এবারে কী এলো, সেদিন ধান মারি যাওয়ার পরে তো আবার 5 টাকাওয়ালা ছাইনি, আজকাল কিন্তু সে জমিওয়ালাও ছাইনি। শুধু হজরত আলী নন, তেঁতুলিয়া, রূপদিয়া, রুদ্রপুর, দেদারিয়া, সিরেলি, সারাপোল গ্রামের কৃষকদেরও একই হাল। সালাউদ্দিন সাহেব যে বেড়ি করেছে, বেড়ির কারণে আমাদের 400-500 বিঘা জমি মার গেছে। আমনে এবং জলবদ্ধতা হয়ে কোনো ফসল পায়নি কৃষকরা। দিন সাহেব বিভিন্ন জমি কিনেছে, কিছু পরিকল্পিত, কিছু অপরিকল্পিত। এই বছর প্রায় উপরে যে জমিতে ফসল হতো সেগুলো তলায় গেছে। তাদের অভিযোগ, সালাউদ্দিন মিয়াজি ক্ষমতার দাপটে অনেকের জমি দখল করেছেন। তার অপরিকল্পিত কর্মকাণ্ড বিলের স্বাভাবিক পানি প্রবাহে সৃষ্টি করে প্রতিবন্ধকতা। ক্ষতি হচ্ছে শত শত বিঘা ফসলি জমির। আমাকে তো মাঠে চাষ করার মতন কোনো পরিবেশ থাকতে না। সবাই যারা ভূমিদস্যু, এরা জায়গা জমি টাকা পয়সা আছে, ওরা জায়গা জমি কিনে সব পুকুর কাটতেছে। ধানি জমি কিনে সব পুকুর কাটে। পুকুরি এখন আমাদের মানুষ যদি যায় একটু চাষ করতে যায় মাঠে, জলাবদ্ধ হয়ে সব তলায় মরে যায়। কৃষকদের অভিযোগ, ক্ষমতার প্রভাবে নানা কৌশলে তাদেরকে জমি বিক্রি করতে বাধ্য করা হতো। মাদ্রাসার পিছনে আমার 6 শতক জমি আছে এবং এই জমিটা মেজর সাহেব নিতে চাইছে, কিন্তু আমি বিক্রি করছি না, যেহেতু পিছনে আমার আরও জমি রয়েছে, আমার সেই জমিতে যাওয়ার রাস্তা। কিন্তু এই জমিটা মেজর সাহেব দিচ্ছে না বলে পাশের জমিগুলো সব কিনে নেছে। তবে সালাউদ্দিন মিয়াজির প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা বলছেন ভিন্ন কথা। আশপাশের লোকজনের ভেড়ি আছে, উনার তো আমি জানি না সঠিক। আর উনার পার্কের মধ্যে যেটা আছে, উনার নিজের জায়গা থেকে খাল করে দিয়ে আছে। বিষয়টি জানা আছে ইউনিয়ন পরিষদেরও। মিয়াজি সাহেব যদি সম্পদ এখানে আছে, কিন্তু ওনার নিজেরা সীমানার পাহাড়ের খাল কেটে একদম পুরো এই মাথা পর্যন্ত দিয়ে দিচ্ছে। কিন্তু মুখিয়া এসে, বিরোধীর মুখিয়া এসে ওই জায়গাটা অন্য মালিকানা সম্পত্তি, তাদেরও আছে, বাধাগ্রস্ত উভয়ের কারণে হচ্ছে। যশোরের হরিণার বিলে 1,500 বিঘা জমি ছাড়াও অঢেল সম্পদের মালিক এই সালাউদ্দিন মিয়াজি। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। কাশ্মীরে হামলার পর সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরলেন নরেন্দ্র মোদী। আপনারা দেখছেন 21 সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে টানা 40 ঘণ্টা অনশন চলছে।
অনশনে 6 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে 2 জন কুয়েট মেডিকেল সেন্টার এবং একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা জানান, সকালে সাইফুল নামে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গত সোমবার বিকেল 4:45 থেকে আমরণ অনশন শুরু করেছেন কুয়েটের 32 শিক্ষার্থী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে মঙ্গলবার ফোনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার আহ্বান জানান। তাদের সঙ্গে কথা বলতে কুয়েটে যাবেন শিক্ষা উপদেষ্টা। এপ্রিল থেকে শুরু হচ্ছে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ। তবে এবছর বাড়ানো হয়েছে দাম। ভোক্তারা বলছেন, এতে কৃষক ও মিল মালিকরা লাভবান হলেও প্রভাব পড়বে খোলা বাজারে। এদিকে কৃষকদের স্বার্থ রক্ষায় দাম বাড়ানো বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন বাজার অর্থনীতিবিদরা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ধান চালের আড়ত কুষ্টিয়ার খাজানগর। সরকারিভাবে ধান চাল সংগ্রহের একটি বড় অংশ আসে এখান থেকে। এবছর 40,000 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করতে চায় সরকার। এবার মোটা চালের কেজি 2 টাকা বাড়িয়ে 49 টাকা ও ধানের কেজি 3 টাকা বাড়িয়ে 36 টাকা নির্ধারণ করেছে সরকার। দাম বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিল মালিকদের। ধানের থেকে চালের দামটা তুলনামূলক কমে হয়ে গেছে। লাভ যদি না হয় মনে হয় মোটামুটি মিলাপ দিতে পারবে। তবে ধানের দাম বাড়ানোয় খুশি কৃষকরা। এখনই ব্যবসায়িক সব ধান নিয়ে নেয়, সেখন দাম বাড়াই দেয়। আর ভোক্তা ও সচেতন নাগরিকরা বলছেন, এর ফলে খোলা বাজারে বাড়বে চালের দাম। এর সাথে সাথে চিকন চালের দামও বাড়বে। তাহলে এটা চাপ পড়বে কার? ভোক্তাদের উপরে। আর সরকারের এই ধান চাল ক্রয় বিষয়টা আমার দৃষ্টিতে মনে হয় যে মুষ্টিমেয় কিছু মানুষের জন্য করা হয়েছে। এদিকে দাম বাড়ানোর বিষয়টি ইতিবাচক জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে। এই বৃদ্ধিপ্রাপ্ত যে মূল্যটি যদি মিডলম্যান তৃতীয় কোনো পক্ষ এটা হাতিয়ে নেয়, তাহলে এটার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কিন্তু কৃষকদের টোটালটাই ব্যর্থ হবে। কৃষি বিভাগ বলছে, আমন মৌসুমে চাল ও ধান সংগ্রহে ব্যর্থ হলেও বোরোতে কিছুটা সহজ হবে। কৃষকের কাছ থেকে এবং মিলারদের কাছ থেকে আমরা বেশ ভালো রকম সাড়া পাচ্ছি। তারা বর্তমান পরিস্থিতিতে এই দামে তারা সন্তোষ প্রকাশ করেছে। এবার জেলার 3 শতাধিক মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে চাল। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল, আপিল বিভাগের রায়। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 3.8%, IMF এর পূর্বাভাস। ফোন কল আনার নামে সালমানের 635 কোটি টাকা লোপাট, IOF এর মাধ্যমে রাজস্ব ফাঁকি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।